নমস্কার। সারিয়াল শকুন্তলার বই পাঠ 6। ভাল লাগছে, এখন দুই হাতে দেখাতে হচ্ছে। বই পাঠ 6 শুরু হচ্ছে। আজকের যে বইটি আমি পড়বো সেটি হচ্ছে প্রচিত গুপ্তর লেখা এই গল্পটা বলা ঠিক হলো না। এটা দেজের প্রকাশনা এবং বাইরে প্রচুর হাওয়া বইছে বলে আমি ঘরের মধ্যে গল্প বলতে শুরু করেছি। এই বইয়ের শুরুতে একটা খুব সুন্দর লাইন লেখা আছে, সেটা পড়ে শোনায়। ছবির মতো আকাশ, আর আকাশের নিচে সেই বোকা মানুষ যার কথায় কথায় চোখে জল আসে। তারাপদ রায়ের লেখা কথায় কথায়। তো বেশি কথা না বলে আজকে একটা অনেক বড় গল্প বলছি, তাই শুরু করে দিচ্ছি। গল্প পূজনীয় বাবা, লিখেছেন প্রচেত গুপ্ত। সালা হারামি। আমার বাবাকে বললাম, বাবাকে হারামি বলছি শুনে অবাক হলেন? অবাক হওয়ার কিছু নেই। এই বাবা যদি আমার না হয়ে আপনার বাবা হতেন, আপনিও বলতেন। একবার নয়, দুবার বলতেন। ঝামেলা পাকাতে এই মানুষের জুড়ি নেই। আর সেসব সহজ কোনো ঝামেলা নয় মশাই, জটিল এবং বড় ঝামেলা। খাল কেটে যেমন কুমির আনা যায়, আমার বাবা আনেন বিপদ। এই মুহূর্তে এনেছেন মহাবিপদ। আমি পড়েছি জলে, সত্যিকারের জলে। আমি যে লোহার বেঞ্চে পা তুলে গুড়িসুড়ি মেরে বসে আছি, ইতিমধ্যে তার নিচে ইঞ্চি তিনেক জল জমে গেছে। জল বাড়ছে। শুধু পায়ের নিচে জল নয়, আমার মন বলছে কিছুক্ষণের মধ্যে আমি আরো গভীর কোনো জলে ঝাঁপ দিতে চলেছি। বাবার জন্যই করতে হবে। দাঁতে দাঁত চেপে নিজেকে বোঝানোর চেষ্টা করছি, এই কাজ করে না, তুমি এরকম নও। আমি জানি না আমার কথা আমি শেষ পর্যন্ত বুঝবো কিনা। নিজের সঙ্গে লড়াই চালাচ্ছি। বাবার স্বভাবের জন্য বড়দা, মেজদা আর আমার ছোট বোন বাবার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। আত্মীয় স্বজন ধারে কাছে ঘেঁষে না। অফিসের পুরনো কলিগরা খোঁজ নেয় না। এরা প্রত্যেকেই বাবার খাল কেটে আনা বিপদের কামড় খেয়েছে। বিপদ শুধু অন্যদের পায়ে কামড় বসায়নি, বাবার পায়েও বসিয়েছে। কলকাতার গায়ে 4 কাঠা জমির ওপর 2.5 তলা বাড়ির মালিকের শেষ জীবন এসে ঠেকেছে 1.5 কামরায়। হাতে পয়সা কড়ি নেই, অথচ সবই এড়োনো যেত। আমি যতবার এ কথা বলেছি, বাবা ধমক দিয়েছেন। চুপ কর, গাধা কোথাকার। আমি কি তোদের মতো অমানুষ? এর মধ্যে মানুষ অমানুষের কিছু নেই বাবা, তুমি ছেলে মেয়েদের কথা ভাববে না? বাবা বললেন, উল্টো বললি। ছেলে মেয়েরা দুগ্ধপোষ্য শিশু নয়, তাদের উচিত আমার কথা ভাবা। বাবা কেমন এমন সেটা বোঝা এবং সেখান থেকে শিক্ষা নেওয়া। আফসোসের বিষয়, অমানুষরা কখনো শিক্ষা নেয় না। তোরাও নিসনি, মানুষের শির দ্বারা তোদের নেই। আমি বলি, আমাদের বাদ দাও বাবা, তুমি তো নিজের কথাটুকু ভাবতে পারতে। ধুলো ওড়ানোর মতো আমার কথা উড়িয়ে দিয়ে বাবা বললেন, আমি যা করেছি নিজের কথা ভেবেই করেছি, নিজের মনের কথা শুনে। গাধাটা এসব বোঝে না। তুই আমার সামনে থেকে দূর হয়ে যা। আমি ঠান্ডা গলায় বলি, তোমার কাণ্ড কারখানার জন্য তো একটার পর একটা বিপদ হয়েছে। বাবা বললেন, বেশ হয়েছে, আমি বিপদ ভালোবাসি। তোর কি? তোর পয়সায় দুবেলা দুটো ভাত খাচ্ছি বলে বড় বড় কথা বলছিস? যেদিন পেনশনের মামলা মিটবে সেদিন সব টাকা মিটিয়ে দেব। যা, আজ রাত থেকে অনশন। তোর মুখে লাথি, তোর খাবারের মুখে লাথি। আচ্ছা বলুন দেখি, শিরদাঁড়ার অসুখ নিয়ে বিছানায় পড়ে থাকা প্রায় কপরদক শূন্য 68 বছরের এই মানুষটিকে কি বলবো? উনি খুব ভালোভাবেই জানেন পেনশনের মামলা কোনোদিনও মিটবে না। এর জন্য দায়ী উনি নিজেই। বাবা কাজ করতেন হাসপাতালের অফিসে, সেখানে বিপ্লব করতে গেলেন। ওষুধের এক্সপায়ারি ডেট মুছে নাকি নতুন তারিখ বসানো হচ্ছিল। বুঝুন কাণ্ড। ওষুধের এক্সপায়ারি নিয়ে তোমার কি? তুমি কি ডাক্তার না রোগী? পারচেজের 2 সহকর্মীর বিরুদ্ধে বাবা কমপ্লেন করে বসলেন।
তাদের তো চাকরি যাই যাই অবস্থা, নেতা টেতা ধরে কোন রকমে বদলি নিয়ে বাঁচলো। তারপর দূর থেকেই শুরু হলো বাবার বিরুদ্ধে কলকাঠি নাড়া। ওদের হাত ছিল অনেক লম্বা। রিটায়ারমেন্টের সময় দেখা গেল বাবার পেনশনের কাগজপত্রে বিরাট গোলমাল। একটা গোলমাল সামলাতে গেলে আরেকটা এসে যায়। ষড়যন্ত্রের কথা বুঝতে পেরে বাবা দিলেন মামলা ঠুকে। পড়ল গিট। এক সময় মিটমাটের কথা উঠলে বাবা আরো একটা মামলা ঠুকলেন। ওষুধ কেনায় স্বচ্ছতা নেই। ব্যাস, গিন্টের ওপর গিন্ট লাগলো। মামলা সামলাতে বাবার পকেট স্বচ্ছ হয়ে গেল। মামলা অনন্তকাল ধরে ঝুলে রয়েছে। এক সময় বাবা কোর্টে ছুটতেন, এখন আর পারেন না। উকিল দেওয়ার টাকাও নেই। এই বাবাকে গাল দেব না? তবে আমি যে সময়ে বাবাকে গাল দিচ্ছি সেটা একটা খটোমটো সময়, যাকে বলে দিস ইজ ইন দ্য প্রপার টাইম। 28 বছর বয়সে পৌঁছে আমার কি এটা জানা উচিত নয়? অবশ্যই জানি, তারপরেও না দিয়ে পারছি না। তবে মুখে নয়, গাল দিচ্ছি মনে মনে। কেউ শুনতে পাচ্ছে না। আপনাকে বললাম তাই জানলেন, না বললে জানতেন না। তবে বাবা বলে যে মুখে গাল দিচ্ছি না এমন নয়। ছেলেবেলা থেকে আমার এই সমস্যা। আমি ঠিক সময় মুখ ফুটে কথা বলে উঠতে পারি না। না গালাগালি, না প্রতিবাদ, না বাপ ভালোবাসার কথা। আমার হলো সেই মুখ না ফোটার অসুখ। পরে নিজের উপর রাগ হয়, মনকে শক্ত করি, পরের বার ঠিক বলবো। পরের বারও পারি না। মুখ না ফোটার অসুখ এই রকমই। সে তার মতো চলে। অসুখের কতগুলো উদাহরণ দিলে পরিষ্কার হবে ব্যাপারটা। তখন স্কুলে 6 না 7-এ পড়ি। উঁচু ক্লাসের গুন্ডা ধরনের ছেলেরা পাশ দিয়ে যাওয়ার সময় আমার মাথায় চাঁটা মেরে যেত। টিফিন কেড়ে নিত, পেন্সিলের শীষ ভেঙে পালাতো। শরীরে এবং মনে দুর্বলদের যেমন করে আর কি। রাগ হতো, কিন্তু মুখে কিছু বলতে পারতাম না। মনে মনে বলতাম। গুন্ডা ছেলেরা ফিরে এসে চোখ পাকাতো। কি বললি রে প্যাটকা? আমার নাম প্যাটকা নয়, আমার নাম অমল, ডাক না মোমু। দেখতে রোগা ভোগা বলে ছেলেরা ডাকতো প্যাটকা। আমি তাড়াতাড়ি বললাম, না কিছু বলিনি। সত্যি কথা বল। আমি ভয় পাওয়া গলায় বলতাম, সত্যি কিছু বলিনি। গুন্ডা ছেলে বলতো, নিশ্চয়ই বলেছিস। আমি তোকে চাটা মারলাম আর তুই কিছু বলবি না? এ কখনো হয়? অবশ্যই বলেছিস। যা, তোর হোম টাস্কের খাতার পাতারে ছিঁড়ে দিয়ে গেলাম। স্যারকে যদি বলেছিস না, কাল টিফিনে প্যাদানি খাবি। ভেবেছিলাম বয়স বাড়লে মুখ না ফোটার অসুখ সেরে যাবে। সারলো না। কলেজে পড়বার সময় স্টুডেন্টস ইউনিয়নের ছেলেরা আমাকে জোর করে মিটিংয়ে মিছিলে নিয়ে যেত। আমার ভালো লাগতো না। পার্টি পলিটিক্স থেকে আমি 100 দুগুণে 200 হাত দূরে থাকতাম। আমার ক্লাস আছে। বেশি ক্লাস দেখাবে না, আমরাও কলেজে পড়ি, তোমার ক্লাস। আমি মিনতির ঢঙে বলতাম, বিশ্বাস করো ফিজিক্স প্র্যাকটিক্যাল, কদিন পরে পরীক্ষা, ফেল করে যাব। ইউনিয়নের ছেলেরা বলতো, আগে স্টুডেন্টের প্র্যাকটিক্যাল প্রবলেম মিটো, তারপর তো আর ফিজিক্স আর প্র্যাকটিক্যাল হবে। চল বলছি, না গেলে 100 টাকা ফাইন দিতে হবে। কোথায় পাবো 100 টাকা? আমি মাথা নামিয়ে পেছন পেছন যেতাম। একবার ওরা কলেজ স্ট্রিটে নিয়ে গিয়ে ট্রাম লাইনের ওপর জোর করে বসিয়ে দিল। কি ব্যাপার? না পথ অবরোধ। আমি কিছু জানতাম না, কেন অবরোধ, কিসের জন্য অবরোধ। পরে জানলাম ফেল করানো যাবে না, আন্দোলন চলছে। কলেজে পরীক্ষায় যারা ফেল করে তাদের জন্য রাস্তায় বসে পড়তে হবে। আমি মিনমিন করে বললাম, আমি তো পাশ করেছি, বেশি নম্বর পাইনি, তবে পাশ করেছি। একটা পেপারে 42, একটাই 47। আমি কেন ট্রাম লাইনে বসবো? ইউনিয়নের ছেলেরা বলল, তাহলে তো খুব ভালো কথা, তুই বসবি না, লাইনে শুয়ে থাকবি। টিভি ক্যামেরা এলে ভালো করে ফটো পাবে। এক ছাত্র পাস করেও ফেল করাদের সমর্থনে পথে শুয়ে আছে। একেই বলে মুভমেন্ট। হ্যাপি হবে। নে নে নে, শুয়ে পড়, শুয়ে পড় না। হাত পা ছড়িয়ে শুবি। উপর থেকে ফটো হবে, টপ অ্যাঙ্গেল।
আমি কিছু বলতে চাইলাম, কিন্তু পারলাম না। ব্যাগ পাশে রেখে হাত পা ছড়িয়ে শুয়ে পড়লাম আর মনে মনে গাল দিতে লাগলাম। খানিক পরে পুলিশ এসে গেল। ইউনিয়নের ছেলেরা ভ্যানিশ। আমি ধড়বড় করে উঠে পালাতে গেলাম। একজন গোবদা ধরনের পুলিশ লাঠি বাগিয়ে ধরলো। তারা দাঁত মুখ খিঁচিয়ে গাল দিতে লাগলো। সালা, ফেল করে আবার চোখ রাঙাস, লোকের পথ আটকাস, আজ সারা তোর ফাটিয়ে ছাড়বো। আমি ব্যাগ জাপটে এক পায়ের চটি ফেলে দৌড়তে থাকি, চিৎকার করতে থাকি, স্যার মানবেন না, আমি ফেল করিনি, আমি ফেল করিনি। কে কার কথা শোনে? দৌড়ের মধ্যেই পায়ের গোছে লাঠির বাড়ি পড়ে, মাথা পর্যন্ত ঝনঝনিয়ে উঠল। ঘটনা এখানে শেষ হলে তাও কিছু হতো, কিন্তু শেষ হলো না। সেই সময় ট্রামে আটকে ঘামছিলেন আমার বড় পিসেমশাই। এমনিতে আমাদের পরিবারের সঙ্গে তার সম্পর্ক অতি খারাপ। কথাবার্তা তো দূরে থাক, মুখ দেখা দেখিও বন্ধ। এই ঝগড়ার কারণও কিন্তু আমার বাবা। বড় পিসেমশাই ছিলেন ঘিয়ের ডিস্ট্রিবিউটর। ঘিয়ের নাম বিপিনের খাঁটি গব্য ঘৃত। কে বিপিন বলতে পারবো না, মনে হয় যে কোম্পানির ঘি বিপিন তাদেরকেও। সে যাই হোক, বড় পিসেমশাই আত্মীয়দের বাড়িতে মাঝে মধ্যে বিপিনের খাঁটি গব্য ঘৃত এর শিশি নিয়ে হাজির হতেন। বড় বড় কথা বলতেন। সারা জীবন তো ভেজাল খেয়ে থাকলে ভাইয়া, দেখো খাঁটি জিনিস সহ্য হয় কিনা। একদিন বড় পিসেমশাই বাবার সামনে পড়লেন। বাবা বললেন, আপনার ঘিয়ের শিশি ফেরত নিয়ে যান, আমরা খাবো না। বড় পিসেমশাই ভুরু কুচকে বললেন, কেন ভাইয়া? বাবা থমথমে গলায় বললেন, কেন খাবো না আপনাকে জবাবদিহি করতে পারছি না। বিপিনের গব্য ঘৃত আপনি বরং বিপিন বাবুকে গিয়ে খাওয়ান। বড় পিসেমশাই ঠোঁটের ফাঁকে শ্লেষের হাসি হেসে বললেন, জানতাম কুকুরের পেটে ঘি সহ্য হয় না, তোমার আবার কি হলো? বাবা পরের দিন সকালে অফিসে না গিয়ে আগে কর্পোরেশনের ভেজাল প্রতিরোধ দপ্তরে গেলেন। সঙ্গে বড় পিসেমশাইয়ের দেওয়া ঘিয়ের শিশি। কমপ্লেন করলেন, খাঁটি গব্য ঘি খেলে নাকি কান ভোঁ করে। আমার মায়ের নাম শান্তি। তিনি একজন শান্তিপ্রিয় মানুষ ছিলেন। ঝুট ঝামেলা মোটে পছন্দ করতেন না। তিনি বাবাকে নিরস্ত করবার চেষ্টা করলেন, লাভ হয়নি। বাবা কারোর কথা শুনবার মানুষ নন। মা তখন ছাড়। দুদিন পরে ভেজাল ধরার অফিসাররা পুলিশ নিয়ে পিসেমশাইয়ের অফিসে হাজির হলো। গোডাউনে তালা দিল এবং পিসেমশাইকে ধরে নিয়ে গেল। 41 দিন পর হাজত থেকে বেরোতে পিসেমশাইকে ঝামেলা পোহাতে হয়েছিল বিস্তর। অনেক খরচাপাতি হলো, তার ঘিয়ের ব্যবসা উঠে গেল। এরপর কখনো সম্পর্ক ভালো থাকে? বড় পিসি বাড়িতে এসে মাকে যাচ্ছে তাই কথা শুনিয়ে গেলেন। সব তোমার বুদ্ধি শান্তি, আমার ভাই আর এরকম শয়তান ছিল না, তুমি তাকে শয়তান বানিয়েছো। নইলে কেউ নিজের ভগ্নিপথকে হাজতে পড়ে। আমি সব আত্মীয়দের বলে দেব, তারা যেন তোমাদের ছায়া না মারায়। আত্মীয়রা সত্যিই যোগাযোগ ছিন্ন করলো। ঠিকই করেছে, আমি হলেও করতাম। সেই পিসেমশাইয়ের সেদিন ট্রামের জানলা দিয়ে আমার রাস্তায় শুয়ে থাকা, পুলিশের লাঠির পেটানি খাওয়া সবই দেখেছিলেন। রাতে বাবাকে ফোন। বাবা ফোন ধরে গম্ভীর হয়ে বললেন, এত বছর পরে কি মতলবে ফোন? আবার কোনো ভেজাল ব্যবসা ধরেছেন নাকি? এবার কি খাঁটি গোবরের ঘুটে? বড় পিসেমশাই দাঁত চিপে বললেন, তোমারে অভিনন্দন জানাতে টেলিফোন করেছি ভাইয়া। যার পুত্র ফেল করে ট্রাম লাইনে শুয়ে থাকে এবং পুলিশের ঠ্যাঙানি খায়, তাকে অভিনন্দন না জানিয়ে উপায় আছে? ছেলেটিকে রত্ন বানিয়েছ অবনি। সারা দিনের ছোটা ছুটি, টেনশন, পুলিশের লাঠি খাওয়ার ক্লান্তিতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। রাতে বাবা এসে আমাকে বললেন, তুমি আজ ট্রাম লাইনে শুয়েছিলে? আমি বাবাকে ঘটনা বলতে চাই। বলি, আমি চাইনি, ওরা এসে বলল। বাবা বললেন, এসব শুনতে চাই না, তুমি বলো ট্রাম লাইনে শুয়েছিলে কি শওনি? ইয়েস অর নো?
আমি ঘাড় কাত করলাম। বাবা ঠান্ডা গলায় বললেন, তাহলে আজ থেকে আর বাড়ির বিছানায় শুতে হবে না, যাও কলেজ স্ট্রিটের ট্রাম লাইনে গিয়ে শও, ওখানে না শুলে তোমার ঘুম আসবে না। আমি কাতর গলায় বললাম, বাবা। বাবা আমার ডাক শুনলেন না। ঘর থেকে বেরোতে বেরোতে বললেন, শোনো, যাওয়ার সময় মাথার বালিশটা নিয়ে যাবে, ট্রাম লাইনে পাথর রয়েছে। এ তো গেল আমার স্কুল কলেজে পড়ার সময়কার গল্প। বড় হয়েও মুখ ফোটে না অসুখটা থেকে গেল। নইলে নীলার সঙ্গে ঘটনা এরকম ঘটতো না। সেই ঘটনা ঘটেছে গতকাল বিকেলে। নীলা আমার সঙ্গেই চাকরি করে। আমার পোস্ট নিচে ও উপরে। আমাকে এক পাশে ডেকে ব্যাগ থেকে একটা কার্ড বের করে এগিয়ে দিল। তার বিয়ে। আমার তো চোখ কপালে। এতদিন যে মেয়েটার সঙ্গে মেলামেশা করলাম, ফুটপাতে ধোয়া ওঠা ঘুগনি খেলাম, নন্দনে সিনেমা দেখলাম, একদিন চক্র রেলে চেপে অকারণে চলে গেলাম বাগবাজার পর্যন্ত, সে ফট করে অন্য একজনকে বিয়ে করে ফেলছে। আমার থতমত ভাব দেখে নীলা মুখ টিপে হাসলো। কি, বিশ্বাস হচ্ছে না? আমি বিড়বিড় করে বললাম, নীলা, তুমি? নীলা হেসে বলল, পাক্কা 1.5 বছর অপেক্ষা করেছি, একবারও তো বললে না আমাকে বিয়ে করতে চাও। তাই ভাবলাম থাক, অন্যবার খুঁজে নি। আমি বললাম, না মানে তোমাকে আমি। নীলা বিরক্ত মুখে বলল, কি আমাকে? আমি তোমাকে ভালোবাসি নীলা। নীলা ভাবলে সেই মুখে বলল, বিয়ের কার্ড দেখে মনে পড়লো। আমি অপরাধীর মতো মুখ করে বললাম, আসলে বলতে পারিনি, তুমি তো আমাকে জানো। নীলা নাক ঝাড়ার মতো ফুঁ আওয়াজ করে বলল, থাক, এতদিন যখন বলতে পারোনি আর বলতে হবে না। দয়া করে নেমন্তন্নে এসো, নইলে অফিসে তোমাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করবে, বলবে ল্যাং খেয়ে ব্যাং। তুমি তো তাদেরও মুখ ফুটে কিছু বলতে পারবে না। বুঝতে পারলাম মুখ ফোটে না অসুখ আমাকে গাড্ডায় ফেলেছে। প্রেমিকার বিয়ে, না পারবো উগ্রতে, না পারবো গিলতে। নিজের ওপর মেজাজ এত বিগড়ে গেল যে কাল অফিসে ছুটির পর রাস্তায় রাস্তায় ঘুরলাম রাত পর্যন্ত। বাড়িতে এসে দেখি বাবার অবস্থা টাইট। ঘরে দরজার কাছে পড়ে আছে মুখ থুবড়ে, মাথা ফেটে রক্তারক্তি অবস্থা, মুখ থেকে গ্যাঁজলা বেরোচ্ছে। নীলার কথা মাথা থেকে বেরিয়ে গেল। তারপর দাঁড়ান, বাবার বিষয়টা আরেকটু বলে নি। যারা আমার মুখে থুরি মানে বাবার নামে গালি শুনেছেন, তারা আমার মেজদাকে দেখলে বুঝতেন আমি কিচ্ছু নই। আজ থেকে বেশ কয়েক বছর আগের ঘটনা। মেজদা বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় বাবার সামনে এসে বাংলা সিনেমার হিরোর কায়দায় দাঁড়ায়, হাতে চামড়ার সুটকেস। মেজদার পেছনে এসে দাঁড়ালো মেজ বৌদি, তার হাতেও সুটকেস, সেটার সাইজ একটু বড়। মেজদা বলল, শোনো বাবা, আমি আজ বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু আবার একদিন ফিরে আসবো, যেদিন তুমি মরবে, এসে ব্যান্ড বাজাবো। তুমি একজন অতি বদলোক, তুমি হলে একটা। থাক, গালিটা বলছি না, বুড়ো বাবার জন্য ওভারডোজ হয়ে যাবে। কিন্তু মেজদা খুব করে খানিকটা থুতু ফেলেছিল, একবারে বাবার চেয়ারে টিপ করে। বাবার গায়েও ছিটে ফোটে লাগতে পারে, পারে কেন, লেগেছিল নিশ্চয়ই। পিতার প্রতি পুত্রের থুতু নিক্ষেপ একটা গুরুতর অপরাধ, যে শুনবে ছি 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 করবে। আমিও মুখে তাই করব, কিন্তু মনে মনে আমি মেজদার পক্ষে। মেজদার গৃহত্যাগের কারণ আমার বাবা, গোলমাল তিনি পাকিয়েছেন। মেজদা বিয়ের 3 বছরের মাথায় তার শ্বশুর বাড়ি থেকে 2 লাখ না 1.5 লাখ টাকা হাতিয়েছিল। আমি জানতাম এই টাকা হাতানোর ব্যাপারে মেজ বৌদির ছিল বিশেষ ভূমিকা, নিখুঁত পরিকল্পনা ছিল। মেজদা নিজে আমাকে সে গল্প করে, বুঝলি ওমু, তোর মেজ বৌদির বুদ্ধি হলো 11 আউট অফ 10। এমন মেয়েকে একবার নয়, 3 বার বিয়ে করতে হয়।
আমি উৎসাহ নিয়ে বললাম, কি হয়েছে? মেজদা গর্বের হাসি হেসে ঘটনা বলে, রোমহর্ষক ঘটনা। মেজ বৌদি তার বাপের বাড়িতে নাকি জানিয়েছে লাখ দুয়েক টাকা না পেলে শ্বশুর বাড়িতে তাকে বিষ খাইয়ে মারা হবে। মেজদা প্ল্যান দিয়েছিল পুড়িয়ে মারবার কথা বলতে। মেজ বৌদি বলেছিল, আমার বাপ সহজ সরল, মেয়ে অন্তঃপ্রাণ হতে পারে, কিন্তু এত বোকা নয়। গায়ে কেরোসিন দেওয়ার কথা সে বিশ্বাস করবে না। ওই জিনিস আমাদের গায়ে চলে, তোমাদের কলকাতার ছেলে বউয়ের জন্য গলায় ফাঁস আর বিষটাই ঠিক। মেজদা নাকি তখন বলেছিল, আর একটু ভেবে নাও। মেজ বৌদি বলেছিল, খেপেছ? গত মাসে জমি বেচা হয়েছে, এরপর দেরি করলে আমার হারামজাদা ভাই পুরো টাকাটা মেরে দেবে, আর পাবো ভেবেছ? সেই টাকা মেজ বৌদি দুটো সুটকেসে করে নিয়ে আসে। বাবার কাছে খবর লিক হলো, মেজ বৌদির হারামজাদা ভাই বাবার সঙ্গে দেখা করেছিল। বাবা মেজদাকে ডেকে বললেন, আজই ওই টাকা বাঁকুড়ায় গিয়ে তোমার শ্বশুর মশাইয়ের হাতে দিয়ে আসবে, নইলে কাল আমি নিজে পুলিশে খবর দেব। তোমার শ্যালক আমাকে জানিয়ে গেছে তার দিদিটি অতি লোভী কন্যা, এই ষড়যন্ত্রে সে যুক্ত রয়েছে। যাক, তোমাকে 12 আওয়ার্স দেওয়া হলো, বাঁকুড়া পৌঁছে শ্বশুর মশাইকে ফোন ধরিয়ে দেবে। এমন পুত্রের পিতা আর পুত্রবধূর শ্বশুর হওয়ার জন্য আমি তার কাছে ক্ষমা চাইব। আচ্ছা, বাবার এই ঘটনায় নাক গলানোর কি আছে? মেজদা তার শ্বশুর বাড়ি থেকে কিভাবে টাকা হাতাবে তার ব্যাপার, সে পণই হোক আর অপহরণই হোক, বাবার কি? ভাই বোনে জমি বেচার টাকা ভাগ বাটোয়ারা কি করে করবে তাদের ব্যাপার, সে ষড়যন্ত্র করেই করুক আর ভাইফোঁটা দিয়েই করুক, বাবা বলবার কে? আমিও তো ঘটনাটা জানতাম, টু শব্দটি করেছি। মেজ বৌদি কিভাবে যেন টেলিফোনে কেঁদে কেটে নিজের বাবাকে ম্যানেজ করে ফেললো। পরদিনই সে স্বামী আর 2 সুটকেস টাকা নিয়ে বাঁকুড়ায় বাপের বাড়িতে সেটেল করলো। মেজদা কলকাতায় তেমন কিছু করতো না, একটা স্কুলে পার্ট টাইম কেরানির কাজ করত, বাকি সময়টা গুলতানি। ফলে পত্নীনিষ্ঠ ঘর জামাই হতে তার সময় লাগেনি। এখন শুনি সে নাকি শ্বশুর মশাইয়ের খেতে লাঙল দেয়, খালি গা, কাঁধে গামছা, উচ্চস্বরে গান ধরে, লাঙলের ফলাই দেখো ফসলের রং লেগেছে, আহা রং লেগেছে। খবর সত্যি কিনা জানি না, তবে কাজটা বাবা একেবারেই ঠিক করেননি। অবশ্য ঠিক ভুল নিয়ে আলোচনার কোনো মানে হয় না, উনি হলেন ঝামেলা দি গ্রেট, বিপদে ফেলবার মাস্টার। এবার বর্দার সঙ্গে ঝামেলাটার কথা বলি, সেটা আরো জবরদস্ত। বর্দা এক প্রাইভেট ফার্মে চাকরি করত, ক্লিয়ারিং এজেন্সির ফার্ম। ডকে, এয়ারপোর্টে, রেলিয়ার্ডে মাল খালাস করে, বেতন বেশি নয়। বর্দা বিয়ে থা করেননি বলে খরচাপাতির চাপও ছিল না, সে পেয়েছিল মায়ের ধাত। শান্ত মানুষ, ঝুট ঝামেলা একবারে পছন্দ করতো না, অফিসে নিজের কাজটুকু করে চলে আসতো। সেই বর্দা একবার দুম করে অফিসে যাওয়া দিল বন্ধ করে। 1 দিন, 2 দিন, 3 দিন বাড়িতে থম মেরে বসে থাকে। জিজ্ঞেস করলে গম্ভীর গলায় বলে, সামনের সপ্তাহে যাব। পুত্রের জবাবে পিতা না হইল সন্তুষ্ট। বাবা কুমির আনবার জন্য খাল কাটতে শুরু করলেন। দাদার অনুপস্থিতিতে ঘরে তল্লাশি চালালেন। টেবিলের ড্রয়ারে পাওয়া গেল বর্দার অফিসের চিঠি, সাসপেনশন লেটার উইথ রিজন। মালিকের সঙ্গে তর্ক করবার অপরাধে 7 দিন সাসপেন্ড, বেতন কাটা যাবে। বর্দা বাড়ি ফিরলে বাবা সহজভাবে তাকে জিজ্ঞেস করলেন, মালিকের সঙ্গে তর্ক করেছিলে কি নিয়ে? বর্দা অবাক হয়ে বলল, তুমি জানলে কি করে? বাবা এই প্রশ্নের জবাব না দিয়ে বললেন, তর্কের কারণ কি? বর্দা মাথা নামিয়ে বলল, তর্ক নয়, ভুলটা আমার। কোম্পানির বিল করবার পদ্ধতিতে গোলমাল ধরতে গিয়েছিলেন। যাদের কোম্পানি তারা বুঝবে, আমি তর্ক করবার কে? ভেবেছিলাম আমার হাত দিয়ে দিনের পর দিন ভুল হবে, তাই বলেছিলাম। ওরা রেগে গেল।
বাবার আগে গড় গড় করে বললেন, ভুল ওরা করলো আর শাস্তি পেলে তুমি, এটা কেমন হলো? বড়দা চুপ করে রইল, মাথা নামানো অবস্থাতেও বলল, থাক, 3 দিন বাদেই জয়েন করব, গিয়ে ক্ষমা চেয়ে নেব। পরদিন সকালে কাউকে না বলে বাবা সোজা বড়দার অফিসে চলে গেলেন। মালিকের ঘর পর্যন্ত পৌঁছেও যান। সেইখানে প্রথমে টেবিল চাপড়ে ছেলের অপমানের কৈফিয়ত চাইলেন। তারপর মালিকের কলার চেপে ধরে লাগালেন এক ঘুষি। রাতে পুলিশ এসে বড়দাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। গুন্ডা পাঠিয়েছে বলে অফিস থেকে তার নামে ডায়েরি হয়েছে। পুলিশকে টিপে দেওয়া ছিল। রাতেই আমার শান্তশিষ্ট বড়দাকে পুলিশ দিল বস্তা ধোলায়। এই উন্নত ধরনের পদ্ধতিতে বস্তা চাপা দিয়ে পেটানো হয়। এতে সাউন্ড কম, উইন্ডো হয় কম। সমস্যা হয় পরের 10 দিন, শোয়া বসা যায় না আর কি, সর্বক্ষণ দাঁড়িয়ে থাকা। পরদিন গুন্ডা ধৃত নামে খবরের কাগজে ছবি সহ একটি ছোট খবর বেরোয়। ছবিতে বড়দার কোমরে দড়ি। সবে বড়দার অফিসের ব্যবস্থা, তাদের ক্ষমতা ছিল। অনেক ঝামেলা করে বড়দা যেদিন এই লজ্জা ও বিপদ থেকে রক্ষা পেল, সেই দিনই কাউকে না জানিয়ে বাড়ি থেকে বিদায় নিল। বাবা বললেন, ভালোই হয়েছে, যে ছেলের মান অপমান বোধ নেই তার মুখ না দেখাই ভালো। মা যতদিন বেঁচে ছিলেন ততদিন লুকিয়ে বড়দা মাঝে মধ্যে আসত। মা মারা যেতে সে পাটও চুকিয়েছে, পাকাপাকি নট অ্যাভেলেবেল হয়ে গেছে। এরপর আসি বোন কল্যাণীর ঘটনায়। নাকি তার আগে একটু মায়ের কথাটা বলে নেব, তাহলে বোনের বিষয়টা বুঝতে খানিকটা সহজ হবে। তাই করি। মায়ের ক্যান্সার ধরা পড়বার পর বাবা এতটাই উতলা হয়ে পড়লেন যে তার বাস্তব বুদ্ধি লোপ পেল। দেশের বিভিন্ন বড় হাসপাতালে তিনি মাকে নিয়ে ছোটাছুটি করতে থাকেন। শুধু জল নয়, একেবারে জলপ্রপাতের মতো টাকা খরচ হতে থাকে। মা বারণ করলেন, বাবা ধমক দেন। প্রথমে জলের দরের বাড়ির 1 তলাটা দিলেন একজনকে বেচে, তারপর বেচলেন 2 তলা, সেটাও ডিস্ট্রেস সেল। আমার বোন কোন্নগর থেকে ছুটে এলো। তার প্রেম করে বিয়ে, ছেলে সন্তোষ জমি বাড়ির দালাল, মোটর বাইক আছে। এসব কি করছো? বাড়িঘর বেচে দিলে আমাদের জন্য কি রইলো? বাবা গম্ভীর হয়ে বললেন, তোদের জন্য তোদের মাকে রেখে দেওয়ার চেষ্টা করছি, বাড়িঘরের থেকে মা কি বেটার নয়? বোন কাঁদতে কাঁদতে বলল, মা থাকবে না বাবা, আমাদের তো বিরাট বিপদে ফেলে দিলে। বাবা আরো গম্ভীর হয়ে বলল, জানি তোমার মা থাকবে না, তারপরেও চেষ্টা করব। বাড়ি তো আমার নয়, পৈতৃক সূত্রে জমি পেয়েছিলাম। তোমাদের মা পাশে ছিল বলে একটু একটু করে বানিয়েছি। ওই মহিলা বাড়িতে ছেলে মেয়েদের না দেখলে আমি বাইরে ঘুরে ঘুরে উপার্জন করতে পারতাম? পারতাম না। এই বাড়ি আমার তোমার মতো, তারও। তার প্রয়োজনে বাড়ি বেচে টাকা জোগাড় করাটা যদি বিপদ হয় তো বিপদ। বোন আর্তনাদ করে উঠল, আমরা পৈতৃক সূত্রে কি পাবো? তারপর আমার দিকে তাকিয়ে বলল, ছোড়দা, তুই কিছু বল, চুপ করে আছিস কেন? মুখ বোঝা ঢ্যাঁড়স কোথাকারে, বাবার চামচা, আমরা তো জলে পড়ে গেলাম বাবা। বাবা বললেন, তোমরা কেউ জলে পড়ে নেই, যে যার মতো দিব্যি খেয়ে পড়ে আছো। বোন বলল, তাহলে তাহলে তোমার জামাইকে একটু সুযোগ দাও, সে সস্তায় বাড়ির একটা পার্ট কিনুক, তোমার পায়ে পড়ি। শেষ পর্যন্ত আমার ভগ্নিপতি জলের থেকেও কম দরে 3 তলার ছাদটা কিনে নিল, নিয়ে বোন সহ উধাও হলো। আমার মা মারা গেলেন। আজ দুপুর থেকে আকাশটা কালো, যেন কান্নাকাটি শুরুর আগে ছোট মেয়ে মুখ থমথমে করে বসে আছে, একটু একটু ফোঁপাচ্ছেও। বিকেল হতে না হতেই আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। এখন তো মনে হচ্ছে বৃষ্টি কোনোদিনও থামবে না। একবারে বাক্স প্যাটরা গুছিয়ে এসেছে, বিকট আওয়াজে বাজ পড়ছে।
আজকাল কলকাতায় নাকি বেশি বাজ পড়ে। বৃষ্টি বজ্রপাত নিয়ে আমি কখনো মাথা ঘামাইনি, আজ ঘামাতে হচ্ছে। গোড়াতেই বলেছি না, মানুষকে বিপদে ফেলতে আমার বাবার জুড়ি নেই। আজ উনি আমাকে একটা বিরাট বিপদে ফেলে দিয়েছেন। আমি আছি একটা নার্সিং হোমে, অতি ছোট নার্সিং হোম, বড় রাস্তা থেকে বেশ খানিকটা ঢুকে গলির ভেতর। কলকাতায় গলি ঘুঁচির মধ্যে নাকি এরকম অনেক নার্সিং হোম আছে, সস্তার নার্সিং হোম। আমি জানতাম না, এখন জেনেছি। নিয়ে এসেছেন এক বয়স্ক ট্যাক্সি চালক, হলুদ রঙের পুরনো ট্যাক্সি। ওই ট্যাক্সিতে কাল রাতে মাথা ফাটা, মুখে গ্যাঁজলা বেরোনো, গো গো করতে থাকা বাবাকে কোনো রকমে তুলেছিলাম। বাড়ি ভাঙার এক মিস্ত্রি আমাকে সাহায্য করে। বাবা দুটি চোখই তখন ঠিকরে বেরিয়ে এসেছে। তাড়াতাড়ি কাছের কোনো হাসপাতাল বা নার্সিংহোমে নিয়ে চলুন। ট্যাক্সি চালক এখানে আনলেন। ডাক্তার দেখে বললেন, হার্ট অ্যাটাক। পড়ে গিয়েও হতে পারে, অথবা হার্ট অ্যাটাকের পরেও পড়ে যেতে পারেন। আপনি কি কোনো কমপ্লেন করবেন? আমি তাড়াতাড়ি বলি, না না, আমি কোনো কমপ্লেন করি না। ডাক্তারবাবু বললেন, বেশ, তবে বেড দিতে বলছি। নার্সিংহোম একেবারে ভিতরে নয়। এই মুহূর্তে আমি আছি নার্সিংহোমের পেছনে, সিমেন্ট বাঁধানো চাতালে। একটা এলইডি বাল্বে ফ্যাস ফ্যাস বেগুনি রঙের আলো জ্বলছে, না চলারই মতো। জল জমতে শুরু করেছে। খানিক আগে একজন লোক নার্সিংহোমের পেছনে টিনের দরজাটা খুলে বেরিয়ে এসেছিল। আমাকে দেখে অবাক, বিরক্ত গলায় বলল, যাননি এখানে? আমি বললাম, যাব। লোকটা খানিকটা খিঁচিয়ে উঠে বলল, আর কখন যাবেন? রাস্তায় তো জল জমেছে, কলকাতা যে ভেসে যাচ্ছে মশাই। আমি বললাম, তাই তো দেখছি। লোকটা আবার বিড়বিড় করে কি বলতে বলতে আবার দরজা ঠেলে ঢুকে গেল। নির্ঘাত গালমন্দ করলো। বুঝতে পারছি জল দ্রুত বাড়ছে, যেন নৌক বাগিয়ে হামাগুড়ি দিয়ে আসছে। আমি একটা লোহার বেঞ্চে পা তুলে বসে আছি, সঙ্গে বাবাও আছেন। মনে হয় আমায় বিপদে ফেলে মজা দেখছেন। নার্সিংহোমে এসেছি বৃষ্টি মাথায় নিয়ে। একটা শিক ভাঙা পুরনো ছাতা ছিল, মেটে রং। এই ছাতা আমার মায়ের। মায়ের মৃত্যুর তারিখ আমার মনে নেই, তারিখ আমার মনে থাকে না, তবে অনেক ছোটখাটো তুচ্ছ জিনিস হঠাৎ হঠাৎ মনে পড়ে যায়। যেমন আজ মনে পড়ে গেল ছাতাটার কথা। ফেলবো ফেলবো করে কত কিছুই ফেলা হয় না, স্মৃতির মতো। ভুলে যাব, ঠিক একদিন ভুলে যাব। ভেবেও এলোমেলো হাবিজাবি কত কিছু মনের ভেতর থেকে যায়। এই অতি তুচ্ছ ছাতাটা সেই রকম। আলমারির মাথায় এক কোণে পড়েছিল, সেটা নিয়েই বেরিয়ে এসেছি। একদিকে শিক ভেঙে নুয়ে আছে, তাই সই। আর তো ছাতা নেই বাড়িতে, থাকলেও খুঁজে পাবো না। আসবার সময় ভিজেছি, তবে বেশি নয়। আমার মরা মা যতটা পেরেছে ঝড় জল থেকে তার ছোট ছেলেকে রক্ষা করেছে। নমস্কার, আপনারা শুনছেন সারিয়াল শকুন্তলার বইপাঠ। পরবর্তীটা শুনে নেওয়া যাক। আমাদের বাড়ি জুড়ে ছিল হই হইয়ের সংসার। বাবা, মা আর আমরা 4 ভাই বোন। মস্ত একটা ছাদ ছিল, উঠোন ছিল। বাড়ির পেছনে নারকেল গাছ ছিল লম্বা, জোরে হাওয়া দিলে দুপাশে দুলতো, যেন মাথা নাড়াচ্ছে। ছোটবেলায় ভয় পেতাম। একদিন বাজ পড়ে সেই গাছের মাথা গেল পুড়ে। পোড়া গাছ তারপরেও দাঁড়িয়েছিল, থমকে যাওয়া সময়ের মতো, সব দেখতো যেন। এখন ছাদের কোনায় আমাদের মোটে 1.5খানা ঘর। অবশ্য আর ঘর বাড়ি লাগবে কিসে, এখন থাকি মোটে আমি আর বাবা। গত 2 বছর ধরে বাড়ি ভাঙা চলছে। মায়ের চিকিৎসার জন্য যাদের জলের দরে বাড়ি বেচেছিলেন বাবা, প্রমোটার দিলীপ সিং সকলের কাছ থেকে সেই সব অংশ কিনে নিয়েছে, ফ্ল্যাট বাড়ি বানাবে। সবার আগে বেঁচেছে আমার বোন, লাভ করেছে ভালো। ছাদের কিনারায় আমাদের 1.5 কামরাটি শুধু বাকি থেকে গেছে, ফলে ফ্ল্যাট আটকেছে। লোভ, হুমকি, বোঝানো কোনো কিছুতেই বাবা ঘর ছাড়বেন না। তাকে নাকি মরে যাওয়া পর্যন্ত সময়টুকু দিতে হবে, তারপর যা খুশি হোক। আমার মাথায় আগুন ধরে যায়। কি আছে এখানে? কে আছে? ভাঙা ইট,
সিমেন্টের চাঙড়, দোমড়ানো লোহার শিক, কাত হয়ে পড়ে থাকা দরজা জানলার ফ্রেম দেখে মনে হয় যুদ্ধের পর ধ্বংসস্তূপ। সেই ধ্বংসস্তূপ টপকে টপকে আমি আর বাবা ঘরে ঢুকি। ধাক্কা লাগলে ব্যথা পায়, রক্ত বেরোয়। গত 1 বছর বাবা তাও পারেন না, শিরদাঁড়ার অসুখে শয্যাশায়ী। কি আশ্চর্য না, যে মানুষটা নিজের শিরদাঁড়ার জন্য আমাদের বিপদে ফেলেছে বারবার, সেই মানুষটাকেই শিরদাঁড়া বিট্রে করলো। একেই কি নিয়তি বলে? অনেকটাই মাথা খারাপের মতো হয়ে গেছে লোকটার। মাঝে মধ্যে নিজের মনে বিড়বিড় করেন, দাদাদের ডাকেন, বোনকে ডাকেন, বকাবকি করেন। গাধার দল, মানুষের মতো বেঁচে থাকতে শিখলো না। আমার ছেলে মেয়ে হয়েও শিরদাঁড়া সোজা রাখতে পারলি না হারামজাদারা। ছ্যা ছ্যা ছ্যা। প্রমোটরের লোকজন সেদিন পোড়া গাছ কাটছিল। বাবা জানলা দিয়ে দেখে বিছানায় আধশোয়া অবস্থাতেই হুঙ্কার দিলেন, এই শুয়োরের বাচ্চা, গাছ কাটিস কেন? দিলীপ দা বলেছেন তাই কাটি। এই গাছ কি তোর দিলীপ দার বাবার? বাবা কাকা জানি না, উনি বলেছেন তাই কাটছি। আর একবার করার চালাবি তো হাত ভেঙে দেবো হারামজাদার দল। দিলীপ সিং রাতে এলো। আমি তখন সবে বাড়িতে ফিরেছি। ছোট অফিসে কাজ করি, টাইমের মা বাপ নেই, রাত পর্যন্ত খাটতে হয়। বস জানে আমার মুখ না ফোটার অসুখ আছে। যাই হোক, আকণ্ঠ মদে চুর হয়ে এসে দিলীপ সিং বাবাকে তুই তুকারি করে গেল। বলল, আবার আসবো, খুব জলদি আসবো। পিছনে লাথি মেরে তোকে আর তোর ঢেমনা ছেলেটাকে বাড়ি থেকে বের করে দেব। আমার ক্ষমতা দেখবি? বাবাকে যখন লোকটা গাল দিচ্ছিল আমি কি শুনিনি? অবশ্যই শুনেছি, কিছু বলিনি। কেন বলবো? আমি তো চাই বাবা গাল খাক। আমার মতো মনে মনে নয়, কেউ জোরে জোরে গাল দেখ। আজ অফিস যায়নি। বাবার জন্য যায়নি শুধু নয়, নীলার জন্যও যায়নি। ওর মুখোমুখি হতে ভালো লাগছে না। নার্সিং হোম থেকে ফোন পেয়ে যখন বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরোচ্ছি, একজন মাঝ বয়সী লোক ভাঙা ইটের আড়াল থেকে বেরিয়ে এলো। বাড়ি ভাঙার মিস্ত্রি। কাল বাবাকে ধরে ট্যাক্সিতে তুলে দিয়েছিল। ফিস ফিস করে বলল, দাদা, কাল আপনি বাড়ি ফেরবার আগে দিলীপ সিং ওপরে গিয়েছিল। আপনার বাবার সঙ্গে খুব চেঁচামেচি হলো দাদা। তারপরে জোর আওয়াজ, কেউ যেন হুমড়ি খেয়ে পড়লো। ভেবেছিলাম কাউকে বলবো না, গরিব মানুষ, কাজ চলে যাবে। কিন্তু আপনার বাবার অবস্থা দেখে খুব খারাপ লাগছে। কাল রাতেই ঠিক করেছি, বলে দেব, কাজ গেলে যাক। আমি কিছু না বলে বেরিয়ে এসেছি। পথে আস্তে আস্তে ঠিক করলাম লোকটার কথা বিপজ্জনক, ভুলে যেতে হবে। সেই লড়াই এতক্ষণ চালাচ্ছিলাম। বৃষ্টি বাড়ছে, জল আরো বেড়েছে। আর দেরি করার মানে হয় না। কাউকে খবর দিইনি। কাকে দেব? কে আসবে? কেউ আসবে না। কে আছে বাবার? আমি প্যান্ট গুছিয়ে বেঞ্চ থেকে জলে নামলাম। এখানেই জল হাঁটু পর্যন্ত হয়েছে। বাবার মাথার কাছে গিয়ে দাঁড়ালাম। লোহার চাকা লাগানো খাটে শুয়ে আছেন লোকটা। চোখ বোঝা, নাকে তুলো, গলা পর্যন্ত সবুজ চাদর। জলের ছিটেতে সেই চাদর ভিজে একাকার। এই নার্সিংহোম ছোট, মরা রাখবার জায়গা নেই, তাই চাতালে বের করে দেয়। বাবাকেও দিয়েছে। বাবার মাথায় হাত রেখে ঝুঁকে পড়ে মনে মনে বললাম, বাবা, তুমি মরবার আর দিন পেলে না? ছোট ছেলেকে বিপদে ফেলতে এই ঝড় জলেই মরতে হলো। সালা হারামি। বাবা কি ঠোঁটের কোণে একটু হাসলেন? মনে হয় হাসলেন। কে জানে, মৃত্যুর পর মানুষ হয়তো জীবিত মানুষের মনের কথা বুঝতে পারে। আমি আরো ঝুঁকে পড়লাম। বাবার কপালে এখনো রক্ত শুকিয়ে আছে। এবার আর মনে মনে নয়, ফিস ফিস করে বললাম, বাবা, আমি নিজের সঙ্গে লড়াইয়ে হেরে গেছি।
তুমি মরে গিয়ে আমাকে মহা বিপদে ফেলেছ। আমাকে এখন থানায় যেতে হবে, পুলিশে কমপ্লেন করতে হবে। তোমাকে কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে, সেই কমপ্লেন। যার যতই ক্ষমতা থাকুক, আমি শেষ দেখে ছাড়বো। এখন তুমি এখানে অপেক্ষা করবে, মোটে চিন্তা করবে না। আমি পুলিশ নিয়ে কিছুক্ষণের মধ্যেই ফিরছি। বৃষ্টি হয়েই চলেছে, সত্যি কলকাতা ভেসে গেছে। আমি কোমর জল ভেঙে থানার দিকে হেঁটে চলেছি, অন্ধকার সুনসান পথ ধরে। মনে মনে বাবাকে গাল দিচ্ছি। জানি এটা গাল দেওয়ার জন্য উচিত সময় নয়, খটোমটো সময়। যতই হোক, মানুষটা মরে গেছেন। আশ্চর্যের বিষয়, তারপরেও বেশ লাগছে। বহুদিন পর একটা ভালো মানুষের জন্য কাঁদছি তো, মনে হয় সেই কারণেই বেশ লাগছে। নমস্কার, আমার গল্পটি ফুরোলো, নোটে গাছটি মুড়লো। পূজনীয় বাবা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে বন্ধুদেরকে জানান। দেখা হবে পরের গল্পে। ভালো থাকুন, পরিবেশকে সুস্থ রাখুন।